শুভেচ্ছা নেবেন বন্ধুরা। শুভ সকাল বললাম না এই কারণেই যে এখন আর আমাদের সকালটি শুভ হচ্ছে না। প্রতিদিন ঘুম থেকে উঠে যে সংবাদ আমরা পাই, যে সংবাদ আমরা দেখি, যে সংবাদ আমরা শুনি, তাতে কোনোভাবেই আমাদের সকাল শুভ হয় না, শুভ হতে পারে না। চারিদিকে যা চলছে, আমাদের পুরো দেশটা যেন এক মবের মুল্লুক নতুন করে শুরু হয়েছে, সেটি মবের মুল্লুক হিসাবে। এই মবের শিকার প্রত্যেক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত হচ্ছে। কেউ বড় আকারে হচ্ছে, কেউ ছোট আকারে হচ্ছে। এর আসলে শেষ কোথায়? এই ধরুন, একটি নরসুন্দর, অর্থাৎ যারা আমাদের চুল কাটে, দাড়ি কাটে, আমরা যাদেরকে নাপিত বলে থাকি গ্রামের লোকজন, এরকম দুজন নরসুন্দর যারা পিতা পুত্র, লালমনিরহাটে যাদের বাড়ি, লালমনিরহাটের গোশালায়, এই পিতা পুত্র, যার একজনের পিতার নাম পরেশ চন্দ্র শীল এবং পুত্রের নাম কৃষ্ণশীল, এই দুজনকে মবের শিকার করে পুলিশে তুলে দেওয়া হয়েছে। যারা পঞ্চগড়ের লালমনিরহাটের একটি নিভৃত পল্লীতে বসবাস করে এবং সেখানে তারা সেলুন ব্যবসা করে। এই বাপ ছেলেকে মব সৃষ্টি করে, ভয়াবহ মব সৃষ্টি করে পুলিশে তুলে দেওয়া হচ্ছে এবং পুলিশ কোনো রকম সত্য মিথ্যা যাচাই না করে তাদেরকে জেলে পুরে দিয়েছে। এবং আমরা একটি ভিডিও দেখে নিই এখন। আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। ভিডিওতে যা দেখলাম, এই যে পুলিশ কর্মকর্তা তিনি যেটি বললেন যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে মামলা করা দরকার সেই মামলাই উনি করবেন। সেই মামলা উনি করবেন যদি ওনারা সেই অপরাধ নাও করে থাকেন। এটি তো আমার কাছে মনে হয় যে এটি উনি বলতে চেয়েছেন, বা এটি তো বাস্তবতা যে একটি মানুষের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই একজন পুলিশের কর্মকর্তা বলছেন তিনি এমন মামলা দেবেন যে মামলায় সর্বনিম্ন যাবজ্জীবন অথবা তাদের মৃত্যুদণ্ড হতে হবে। তিনি সেটি নিশ্চিত করবেন। তিনি সেই প্রতিশ্রুতি এই মব সন্ত্রাসীদেরকে দিলেন। এই পুলিশ সদস্য বা পুলিশ কর্তার বক্তব্যের জন্যই শোনালাম যে দেখুন, বাংলাদেশের যে মব চলছে, যে মব সন্ত্রাস চলছে, তা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। এটি তারই একটি প্রমাণ। না হলে একটি অভিযুক্ত একটি মানুষের বিরুদ্ধে কিভাবে এভাবে বলা যায়? একজন পুলিশ কর্মকর্তা, একজন সরকারের কর্মকর্তা কিভাবে বলতে পারেন? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলাদেশে মব সন্ত্রাস হচ্ছে, এটা তার অন্যতম একটি প্রমাণ। আসলে পরেশশীল বা বিষ্ণুশীলের বিরুদ্ধে আনিত অভিযোগটা কি তা নিয়ে এবার একটু বলি। তারা মূলত গোশালায় সেলুন ব্যবসা করে, যেটি আগে বললাম। তো সেই সেলুনে তারা কাজ করছিল। হঠাৎ করে কিছু মব সন্ত্রাসী, যারা তৌহিদি জনতার নামে এসে তার দোকানে হামলা চালায় এবং পিতা পুত্রকে মারধর শুরু করে। তাদের অভিযোগ এই পিতা পুত্র
আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এই ধর্ম নিয়ে কটূক্তি করার প্রতিবাদেই মূলত তাদের উপরে এই মব সন্ত্রাস করা হয়েছে। এটি এই মব সন্ত্রাসীদের দাবি, এবং তারা তাদেরকে বেধড়ক মারপিট, তাদের দোকান ভাঙচুর সহ নানা ধরনের নির্যাতন নিপীড়ন করার পরে তাদেরকে পুলিশে তুলে দেয়, এবং পুলিশ কর্মকর্তা প্রমাণিত হওয়ার আগেই, মানে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাদের যাতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় সে বিষয়টি নিশ্চিত করবেন বলেও তাদেরকে আশ্বস্ত করে দেন। আসলে কি ঘটেছিল সেদিন জেনে নেই এই পরেশচন্দ্র শীলের বৌমা বা এই কৃষ্ণশীলের যে স্ত্রী, তার মুখ থেকে একটু জেনে নিই আগে। আমি দীপ্তি রানী রায়, পরেশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি। তো আজকে আমার ননদ আছে, আমার ননদ আমাকে বলতেছে, বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ সহ দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে আজকে এত কিছু। আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না, আর না দেওয়ার কারণে এত কিছু হলো। আমি 10 টাকা মানে ছাড়বো না, আর ওই আমাকে 10 টাকা দিবে না। আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব। তো আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই, আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে লাইলুট আমার দোকানে হয়েছে তার আমি সুষ্ঠু বিচার চাই। দর্শক, ভিডিওটি দেখলেন এই কৃষ্ণচন্দ্র শীল নির্যাতনের শিকার কারা অভ্যন্তরীণ যে নরসুন্দর, তার স্ত্রী বললেন যে কি কারণে মূলত তাদের উপরে এই মব সন্ত্রাস তৈরি করা হয়েছে। মূলত চুল কেটে টাকা, তাদের প্রাপ্ত টাকা, তাদের অর্জিত টাকা না দেওয়ার অজুহাত বা এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণে এই পিতাপুত্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার কথিত অভিযোগ এনে তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই ধর্ম অবমাননা। এই অভিযোগেই বারবার আমরা দেখতে পাই যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করা হয়, কিন্তু আজ অবধি এমন কোনো অভিযোগ কি প্রমাণিত হয়েছে, আদালতে রায় হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হয়েছে যে অভিযোগে, অর্থাৎ ধর্ম অবমাননার, সেই ধর্ম অবমাননা হয়েছে, তার অপরাধে কারো ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে বা কোনো রকম জেল হয়েছে? হয়নি। আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতিবাদের জায়গাটি খুবই মানে কি বলে এটাকে, যে শক্তিহীন। কারণ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কে যারা নির্যাতন নিপীড়ন যুগে যুগে করে আসছে, সেই শ্রেণীর মানুষের সংখ্যাটি বাংলাদেশে বেশি, তারা সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠ মানুষই এই সংখ্যালঘু মানুষদের বিভিন্ন অজুহাতে নির্যাতন নিপীড়ন করে থাকে। পরেশশীল বা কৃষ্ণশীলের উপর যে নির্যাতন নিপীড়ন, তা ব্যত্যয় কিছু নয়, তার ধারাবাহিকতা মাত্র। বাংলাদেশ থেকে এই সংখ্যালঘু নির্যাতন, এই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের যে খড়গ, যে ধারাবাহিকতা, তা আদৌ আর দূর হবে কিনা সে আশা আসলে করবার মতো অবস্থা এখন নেই। বাংলাদেশের জন্ম ইতিহাস থেকে শুরু করে নিয়মিতই
হিন্দুদের উপরে এই ধরনের নির্যাতন নিপীড়ন চলে আসছে। আর এই মব সন্ত্রাসের দেশে, অর্থাৎ এই ইউনুস রাজার রাজ্যে এই মব সন্ত্রাসটি আরও সহজ হয়ে উঠেছে। কারণ এই জঙ্গি গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠী, এই মব সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিপালন করে ডক্টর ইউনুস এবং তার সরকার। আমাদের জন্য দুঃখ, সামনে আরও কত আছে, আরও কত কি আমাদের দেখতে হবে জানি না সৃষ্টিকর্তা, জানি না কোন উপায়ে আমাদেরকে মুক্তি দেবেন এই মব সন্ত্রাসীদের হাত থেকে, এই এই নিপীড়নকারীদের হাত থেকে। আমাদের এখন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে এই কারণেই যে আসলে এসব নিয়ে প্রতিবাদ করাটাও এখন দুরূহ হয়ে উঠেছে, রিস্কি হয়ে উঠেছে। আপনি, আমরা যদি এ নিয়ে প্রতিবাদ করতে যাই তাহলে আমাদের উপর চরমভাবে মব সন্ত্রাস, পাল্টা সন্ত্রাস তৈরি হয়। শুধু যে হিন্দুরাই এই দেশে আজ অনিরাপদ তা নয়, এই দেশে মুক্ত চিন্তার মানুষ, এই দেশে প্রতিবাদী মানুষরাও আজ অসহায়। পরিশেষে একটা কথাই বলবো, ক্ষমা করুন পরেশশীল, কৃষ্ণশীল। স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রে আপনি আপনার অধিকার নিয়ে বাঁচতে পারছেন না। আমরা সংখ্যাগুরু হয়েও আমরা আপনাদের জন্য কিছু করতে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ হবে কিনা জানি না, কিন্তু প্রচেষ্টা থেকে সরে যাবেন না, সেই প্রচেষ্টা অব্যাহত রাখুন। ভালো থাকুন সবাই।